কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, হঠাৎ করে কি হলো? দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি, ঠিক শান্তনু ঠাকুর এই মাত্র তিনি একটি চিঠি প্রকাশ করেছেন, যে চিঠিতে উল্লেখ রয়েছেন বলে জানাচ্ছেন শান্তনু ঠাকুর যে তার ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে তেমনই চিঠি এসছেন। এনআরসি যদি বাংলায় চালু হয় তাহলে লস্করি তৈবার নাম করে লস্করি তৈবার সদস্য হিসাবে দাবি করেছেন। এই চিঠিতে তিনি জানিয়েছেন যে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, ভারতবর্ষ জ্বলবে বলেও দাবি করা হয়েছে। শান্তনু ঠাকুর ইতিমধ্যেই এই চিঠি নিয়ে তিনি প্রেস কনফারেন্স করছেন এবং এই চিঠি আজ দুপুর 2:10 নাগাদ এসছে এবং স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠি যেখান থেকে পাঠানো হয়েছে উল্লেখ করা রয়েছে দেগঙ্গার হাদিপুর থেকে এই চিঠি এসছে বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর। জানিয়ে যথেষ্ট রকম উত্তেজনা ছড়িয়েছে বলা যেতে পারে ঠাকুর বাড়িতে, কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রেস মিট করে জানাচ্ছেন। একটু সঙ্গে থাকো, শান্তনু ঠাকুর ঠিক কি বলছেন একবার দেখাই। আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287। তিনি দাবি করছেন তার কাছে স্পিড পোস্টে ছবি এসেছে দেগঙ্গার ঠিকানা থেকে, যে শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি, এবং সেটা হচ্ছে যে এনআরসি হলে পরে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে। শুধু ঠাকুর বাড়ি নয়, ভারত জ্বলবে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই চিঠি কিছুক্ষণ আগেই পেয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, এবং তিনি এই চিঠি প্রকাশ্যে এনেছেন। তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে এই হুমকি চিঠি এসছে, যেখানে এনআরসি বা সিএ চালু হলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, ভারত জ্বলবে বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এবং যে চিঠি এসছে সেই চিঠি কিন্তু দেগঙ্গা থেকে এসছে, সেটাও প্রকাশ করা হয়েছে। এই চিঠি নিয়ে ইতিমধ্যে তিনি প্রেস কনফারেন্স করে যথেষ্ট রকম উত্তেজনায় রয়েছেন এবং শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে গণতন্ত্রের মধ্যে এরকম উগ্রপন্থী সংগঠন বাংলায় গজিয়ে উঠেছে, তা নিয়ে যথেষ্ট তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের চিঠি পেয়ে তিনি যথেষ্ট রকম আতঙ্কিত হয়ে রয়েছেন। একদম বলা যেতে পারে যে কিছুক্ষণ আগে যে চিঠি পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন বা কি করবেন, তার পরবর্তী পদক্ষেপ কি কিছু জানিয়েছেন? দেখো আমরা তোমাকে জানিয়ে রেখে এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো বা অন্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি, কিন্তু যদিও এই বিষয়ে আগামীতে কি হচ্ছে সেটা কিন্তু শান্তনু ঠাকুর জানাবেন আর কিছুক্ষণের মধ্যেই। কারণ এই চিঠি পেয়ে যথেষ্ট রকম উত্তেজিত হয়ে পড়েছেন শান্তনু ঠাকুর, কারণ যেহেতু সেখানে উল্লেখ করা হয়েছে চিঠির যে বয়ান রয়েছে সেই বয়ান অনুসারে শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ভারত জ্বলবে বলে উল্লেখ করা রয়েছে সেই চিঠিতে, জানিয়ে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ বিষয়। যেহেতু শান্তনু ঠাকুর একজন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতিও বটে, সেখানে উল্লেখ করা হয়েছে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, যা নিয়ে যথেষ্ট রকম সন্দিহান রয়েছেন শান্তনু ঠাকুর। পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর কি পদক্ষেপ করেন সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। তবে শান্তনু ঠাকুর ঠিক কি অভিযোগ করলেন, কি দাবি করলেন দেখাবো। আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287। টাকা গোনার ছবি দেখছেন, ভোটের মুখে টাকার টোপ। সিপিআইএম থেকে তৃণমূলে আসতে টাকার টোপের অভিযোগ। ভোটের মুখে কি টাকার টোপ, এই প্রশ্ন উঠছে। সিপিআইএম পঞ্চায়েত সদস্যের বাড়িতে উদ্ধার প্রচুর টাকা। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি অভিযোগ উঠছে?
কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কারা অভিযোগ করছে? দেখো, করলা ভ্যালি বাসিন্দা এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য রুবিনা মুন্ডার যেটা অভিযোগ, যে তার এবং তার পরিবারের উপর গত এক সপ্তাহ ধরেই কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছিল, চাপ সৃষ্টি করছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। তাদের দাবি ছিল সে যাতে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আচ্ছা। কিন্তু মৌখিকভাবে এতদিন চলছিল। গতকাল রাতে কিন্তু তৃণমূলের কয়েকজন নেতা এবং কর্মী তার বাড়িতে আসেন এবং প্রচুর টাকা নিয়ে আসেন। তারা টাকার একটি 500 টাকার বান্ডিল তার বিছানায় রেখে তাকে দলত্যাগ করার কথা বলা হয়, কিন্তু তিনি ঘাবড়ে যান এবং সেই সময় তার বক্তব্য তিনি আর কি করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। পরিবারের সদস্যরা কোনোভাবে তাকে সেই অবস্থায় নিয়ে গিয়ে এটা আত্মীয়র কোন বাড়িতে নিয়ে যায়। পঞ্চায়েতের ঘটনা? জলপাইগুড়ির? এটা জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেই অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সিপিএম পঞ্চায়েত সদস্য এই রুবিনা মুন্ডা, তিনি আচ্ছা। করলা ভ্যালি চা বাগানের বাসিন্দা এবং সেই এলাকায় কিন্তু তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং সেটাকেই মানে নিজেদের পক্ষে টানার জন্যই তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে বলে সিপিএম এর অভিযোগ। তারা কিন্তু রাতেই থানায় আসে এবং আজকে নির্বাচন কমিশনকে অভিযোগও দায়ের করেছে এবং রাতে অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ গিয়েছিল রুবিনা মুন্ডার বাড়িতে। সেখান থেকে 48,000 টাকা উদ্ধার হয়েছে, যেটা তৃণমূলের কয়েকজন নেতা কর্মী মিলে তার বাড়িতে রেখে এসেছিল বলে অভিযোগ। এবং এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। 48,000 টাকা উদ্ধার করা হয়েছে, কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত সদস্য কি বলছেন দেখাবো। আমার বাড়িতে গতকালকে এসেছিল। তারা আমাকে এক সপ্তাহ ধরে প্রেশার দিচ্ছিল টিএমসিতে যোগ দেওয়ার জন্য। তারপর ওরা এসে 1 লক্ষ টাকা বাড়িতে আর কি ছুঁড়ে ফেলে দিয়ে গেল। আর সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি কি বলছেন দেখুন। যখন চাপ দিয়ে পারলো না তখন টাকা দিয়ে কিনে নেওয়া, ভোট কিনে নেওয়া, জনপ্রতিনিধিদেরকে কিনে নেওয়া, এই ব্যাপারটাই করার চেষ্টা করেছে। টাকাগুলো যেখানে ওনারা ফেলে এসছেন ওখানেই আছে। হ্যাঁ, থানায় জানিয়েছে। নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। এখন দেখার নির্বাচন কি ব্যবস্থা নেয়। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল বলছে সবটা সাজানো ঘটনা। এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটার কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন, বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে। দিনহাটায় চলে যাব। দিনহাটা সিংহাসনের মহা সংগ্রামকে কেন্দ্র করে প্রতিবারই উত্তপ্ত হয়। আর দেখুন, বিরাট মঞ্চ করা হয়েছিল। এখানে নিশীথ প্রামাণিক আজকে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই নিশীথ প্রামাণিকের সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। নিশীথের সভামঞ্চ ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এটা ঠিক কোন জায়গায় সভামঞ্চটা তৈরি হয়েছিল? কাদের বিরুদ্ধে অভিযোগ? কখন ঘটেছে এটা? হ্যাঁ অয়েন্দা, দেখো, দিনহাটা 2 ব্লকের কিশোরদশ গ্রাম পঞ্চায়েতের খেরবাড়ি হাট, এখানেই রয়েছে মোক্তারের বাড়ি হাই স্কুল। এই মোক্তারের বাড়ি হাই স্কুলের মাঠে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে আজ সন্ধ্যায় একটা সভা হওয়ার কথা ছিল। সেই সভায় নিশীথ প্রামাণিকের হাজির থাকার কথা ছিল। গতকালই সেই সভামঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যায় এবং যেটা আজকে সকালে দেখা যায় যে রাতে একদল দুষ্কৃতী এসে সেই সভামঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যেটা বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এলাকায় তৃণমূলের কর্মী সমর্থক নেই, তৃণমূল হেরে যাবে, সেই ভয়েই এই নিশীথ প্রামাণিকের সভা ভাঙচুর করে আগুন হচ্ছে না। নিশীথ প্রামাণিকের সভা কি হচ্ছে না? হ্যাঁ দেখো আইন্দা, এই ঘটনা জানার পরই বিজেপি নেতৃত্ব ঠিক এই সভামঞ্চের পাশেই নতুন করে আরেকটি সভামঞ্চ বাঁধার কাজ শুরু করছে এবং সেখানেই তার যে আজকে বিকেলে যে নির্ধারিত সভা, সেখানেই সেই সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখান থেকে নিশীথ প্রামাণিক কতটা সুর চড়ান সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। তবে তৃণমূল বিজেপি চাপান উত্তর দেখাবো। যে আমাদের প্যান্ডেলটা হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে যাবেন, ওরা ভয় পেয়ে রাতের অন্ধকারে রাত্রি 2টো নাগাদ সেই প্যান্ডেলটাকে পুড়িয়ে দেয়। উনি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবং ওনার যে পেটোয়া হারমাদ আছে কিছু, তাদেরকে কাজে লাগিয়ে এই কাজগুলো করছেন। ভূপতিনগর গরম, কারণ এনআইএ এর ওপর হামলার অভিযোগ উঠেছিল। 2 জনকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের। আর তারপরে পাল্টা শ্লীলতাহানি থেকে আরম্ভ করে মারধর, বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে এনআইএ এর বিরুদ্ধে। আজকে পুলিশ গিয়েছিল। মনোব্রত জানা, যিনি তৃণমূলের নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং ময়না তদন্ত করে এনআইএ এর ওপর হামলার অভিযোগে তদন্ত। এবং তার সঙ্গে এনআইএ
হামলার অভিযোগে জিজ্ঞাসাবাদ পুলিশের এবং তার সঙ্গে সঙ্গে পাল্টা যে মামলা দায়ের হয়েছে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে, কার কার সঙ্গে কথা বললেন এবং এটা একেবারেই যে এফআইআরটা মহিলাদের পক্ষ থেকে করা হয়েছিল, অর্থাৎ তৃণমূল নেতাদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল, সেটা নিয়েই তদন্ত তো? সেটা নিয়ে তো বটেই, তার সঙ্গে সঙ্গে এনআইএ যখন তাদের আক্রমণের শিকার হতে হয় তারা কিন্তু এফআইআর দায়ের করেছিল। দুজনকে গ্রেপ্তারের পর গিয়ে ভূপতিনগর থানা, অর্থাৎ প্রথমে এনআইএ যে এফআইআর করে বা অভিযোগ দায়ের করে, পরে কিন্তু যে ধৃত তৃণমূল নেতার স্ত্রীও কিন্তু ভূপতিনগর থানায় অভিযোগ জানায়। সব মিলিয়ে দুরকমই তদন্ত, দুই বিষয়ই তদন্তে কিন্তু আজকে পুলিশ কাঁথি মহকুমা পুলিশ, সিআই, ওসি সহ পুলিশের টিম মহিলা পুলিশের সঙ্গে ছিল এবং তার বাড়িতে যায়, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেন, একই সঙ্গে বাড়ির ভেতর ঢুকে সবকিছু খতিয়ে দেখেন যে অভিযোগগুলো করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ দু ধরনের অভিযোগের তদন্তে পুলিশের যে বলা যায় যে জিজ্ঞাসাবাদ সবটাই কিন্তু করা হয়েছে এবং সেটা রিপোর্ট আকারে রাজ্যে পাঠানো হবে এমনটাই জানানো হয়েছে। এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, আজও কিন্তু পুলিশ পিকেট ওই এলাকায় রাখতে হয়েছে, কারণ একটা চাপা উত্তেজনা রয়েছে। দুদিন আগের ঘটনা নিয়ে যেমন রাজনৈতিক চাপানুতর, যেমন পুলিশের তদন্ত চলছে, তেমন কিন্তু একটা থমথমে পরিবেশও রয়েছে ওই এলাকায়। কেননা ইতিমধ্যে আরো যাদের নাম রয়েছে, এনআইএ যে দুজনকে গ্রেপ্তার করেছে তা বাদেও জেলা পরিষদের সদস্য মানব পড়ুয়া সহ 3 জনের তারা আসেননি কলকাতায় এনআইএ অফিসে, একদম, এবং আসেননি, কিন্তু তাদের খোঁজে কিন্তু আজও কিন্তু দেখা গেছে যে একটা খবর নেওয়া এনআইএ থেকে, সেটা কিন্তু নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত ভূপতিনগরের যে ঘটনা তা নিয়ে সব পক্ষ থেকে কিন্তু পুলিশ কিংবা এনআইএ তরফে কিন্তু একটা তৎপরতা রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। আপাতত ধন্যবাদ। অর্থাৎ যারা অভিযোগ দায়ের করেছেন এনআইএর বিরুদ্ধে তা নিয়েও তদন্ত এবং এনআইএর ওপর হামলার তদন্ত করতেও পুলিশ গিয়েছে ভূপতিনগরে ওই মনোব্রত জানা বলাই যিনি তৃণমূল নেতা মাইতি তাদের বাড়িতে। আর প্রত্যক্ষদর্শী তিনি কি বলছেন দেখুন। এটা বললাম যে এখানে তো যে গাড়িটা ভাঙা দেখাচ্ছে সেই গাড়িটা তো এই রাস্তায় ঢুকতে পারবে না, এই তো ছোট রাস্তা। আর যেখানটা দেখাচ্ছে সেখানটা কি যে ফাঁকা মাঠের মধ্যে দেখাচ্ছে, আর যেখানটা বিক্ষোভ হয়েছিল ওখানে কোনো মাঠ নেই। এইসব বললাম, আর কি বলবো। প্রথম যখন এখানে চিৎকার চেঁচামেচি হয় তখন আমরা এখানে এসে পড়েছি, এসে যখন থেকে ধস্তাধস্তি হচ্ছে আমাদেরও লেগেছে। আর এটা হচ্ছে নন্দীগ্রাম। আবার নন্দীগ্রামে উত্তেজনা, আবার নন্দীগ্রাম উত্তপ্ত। পানবরজ এবং খড়ের গাদায় বিজেপি নেতার তার পানবরজ এবং খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ। দেখছেন সেই দাউ দাউ করে জ্বলে একেবারে ভস্মীভূত হয়ে গেছে পানবরজ। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ বিজেপির, যদিও তৃণমূল একেবারে অভিযোগ অস্বীকার করেছে। পানের বরজ এবং খড়ের গাদায় কারা মূলত আগুন লাগিয়েছে? তৃণমূল লাগিয়েছে। গতকাল কখন লাগিয়েছে? রাত্রি, আমরা দেখছি রাত্রি 2টার সময় আমার একটা পাশে একটা দাহ হয়েছিল। পরে শুনে যখন দেখা গেল যে একটা লোকে ছাড়তে গেল, তখন দেখতে পেয়ে ওটা হচ্ছে যে মাঠ থেকে তখন এসে ছুটে যখন আমার পানের বরজ এবং খড়ের গাদায় আগুন ধরেছে। লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তপন মাইতির ওপর মানসিক অত্যাচার, নির্যাতন এবং সন্ত্রাস চালাচ্ছে। তার খড়ের গাদা, তার পান বরজে গতকাল রাত্রে আগুন লাগিয়েছে। এরা এই লোকসভায় মনে করেছে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের গণতন্ত্রকে করবে এবং তপন মাইতির মতো কার্যকর্তাকে তারা দমিয়ে রাখবে। এটা হবে না। লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে সন্দেশখালীর মতো ভেকুড়িয়া অঞ্চলে শাহজাহান বাহিনী আপনারা কোথায় যাবেন? তৈরি থাকুন, মানুষ তৈরি আছে। অ্যাকচুয়ালি এটা বাস্তবে তৃণমূল কোনো ব্যাপারে নেই। ভেকুটিয়াতে তৃণমূল দুর্বল, অতএব তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করছে। ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপি, এলাকার সংগঠন বিজেপি, তৃণমূল ওখানে দুর্বল। অতএব এটা তার নিজেদের বিজেপির গৃহদ্বন্দ্ব, সেই গৃহদ্বন্দ্বকে তৃণমূলকে বোঝা চাপাতে চাইছে। হ্যাঁ, এটা আমরা চাইবো যে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে দোষী ব্যক্তির শাস্তি হোক।
গতকালই আমরা দেখিয়েছিলাম পুরুলিয়ায় পুলিশকে বেধড়ক মার, একজন পুলিশকে কিভাবে বেধড়ক মার মারছেন জনতা। কারণ একজন মহিলা গরু চড়াতে গিয়েছিলেন, তাকে অপবাদ দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গরু চুরির, আর তারপরেই দুপক্ষের বচসা সেটা সামলাতে গিয়ে পুলিশকে বেধড়ক মার। আর আজকে এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গরু চুরির অভিযোগ, স্থানীয়দের সঙ্গে বচসা, আর তাতে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এরা কারা? এই গ্রেফতার হওয়া এরা কারা? দেখো গতকাল যে ঘটনা ঘটে, গতকাল গরু চড়ানোকে নিয়ে প্রতিবেশী এক মহিলার সাথে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় কয়েকজন যুবক, এবং পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলেই পুলিশের উপর চড়া হয় ওই যুবকরা, এবং রাস্তার উপরেই কর্মরত পুলিশ অফিসার এবং তার সাথে যে পুলিশ কর্মী ছিল তাদের বেধড়ক মারধর করে এবং তারা আহত হয় পুলিশ কর্মীরা। এবং এই ঘটনার তদন্তে গেলে ইতিমধ্যেই 6 জন যুবককে গ্রেফতার করেছে ওই এলাকা থেকে পুলিশ, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে কর্মরত পুলিশকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়া, এই যুবকদের গ্রেফতার করা হয়েছে এবং এদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে 10 দিনের মানবাজার থানার পুলিশ। এবং এর সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে এই পুলিশকে পেটানোর ঘটনায় বলে পুলিশ জানতে পেরেছে, এবং এদের পুলিশ রিমান্ডে নিয়ে জানতে চাইবে এই ঘটনার সাথে আরো কারা জড়িত ছিল। সেদিন যে ঘটনা ঘটেছিল একেবারেই সামান্য গরু চড়ানোকে কেন্দ্র করে এক প্রতিবেশী মহিলা প্রতিবাদ জানায়, এবং তারপরেই এই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ গিয়ে যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তখনই ওই 6 যুবক হঠাৎই পুলিশকে বেধড়ক মারধর শুরু করে এবং এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়। ধন্যবাদ। কথা আরেকবার মনে করিয়ে দিই, মাঝরাতে বিপর্যয়, গার্ডেন রিচে মাটিতে মিশেছিল ছাদ। হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে আধিকারিক তারা কেন শাস্তির মুখে পড়বে না, আধিকারিকরা কেন শাস্তির মুখে পড়বেন না, এই প্রশ্ন তুলল হাইকোর্ট। গার্ডেন রিচ বিপর্যয়ে কড়া নির্দেশ হাইকোর্টের। কি নির্দেশ? কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো অয়নদা, আজকে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে যখন আজকে এই মামলা ওঠে, সেই মুহূর্তে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু বলেন বেআইনি নির্মাণ নিয়ে সাধারণ মানুষ না জানতে পারেন, কিন্তু যারা পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা কি করছিলেন, তারা তাদের দায়িত্ব কেন পালন করলেন না, আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এমনটাই কিন্তু তিনি বলেন। এবং পুরসভার আইনজীবীকে বিচারপতি একেবারে ধমকের সুরে বলেন কেন পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পুরসভার আইনজীবী তিনি কিন্তু বলেন যে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে তাদের, কিন্তু অবিলম্বে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিন্তু আজকে হাইকোর্ট দিল, এবং তাদের বিরুদ্ধে সাসপেনশন নোটিশ জারি করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করতে হবে পুরসভাকে, এমনটাই কিন্তু নির্দেশ দিলেন বিচারপতি। কতদিনের মধ্যে সেইটা কোনো বলেছেন বিচারপতি? এখনো পর্যন্ত সেরকম কিছু সময়সীমা তিনি বেঁধে দেননি, তবে এই মামলার পরবর্তী শুনানি আগামী 2 সপ্তাহ পরে হবে। সেক্ষেত্রে তারপরেই কিন্তু এই বিষয় নিয়ে তার অগ্রগতি কতটা সেই বিষয়ে কিন্তু হাইকোর্ট এর হস্তক্ষেপ আগামী 2 সপ্তাহ পরে শুনানি। আমরা এবার চলে যাব ভোটের প্রচার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি আজকে প্রচারে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সাথে ছিলেন কাঞ্চন মল্লিক বিধায়ক। আজকে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, বারাণসী থেকে নয় বাংলা থেকে লড়ুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রচারে বেরিয়ে এমনটাই হুঙ্কার, এমনটাই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে। কি বললেন দেখাবো। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো। হ্যাঁ, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কাউকে বড় ছোট করতে যাই। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচার দেখাচ্ছি মাঝবাজারে। আজকে জনসংযোগে সুকান্ত মজুমদার বালুরঘাটের প্রার্থী এবং তিনি বিজেপির রাজ্য সভাপতি। তিনি আজকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি প্রচার করছেন। আজকে মাঝবাজারে জনসংযোগ করলেন। প্রচারে অমিত শাহজি আসছেন 10 তারিখে। উনি হরিরামপুরে
দৌলতপুরের কাছে পত্রা বলে একটি জায়গা আছে, ওখানে সভা করবেন। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি, অমিত শাহজির, আর এদিকে মোদিজির রেখেছি। আরও অনেকে আসবে, এখন কতজনকে আমরা আনতে পারবো, সময় পাবো সেটা। হেমন্ত বিশ্ব শর্মাও আসতে পারেন, যোগীজিও আসতে পারেন। আমরা ঠিক করিনি এখনো কারা কারা আসবেন, আগামী দিনে সময় অনুসারে আমরা ঠিক করব। আর রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর প্রচার, কানাইয়া কুমার, আব্দুল করিম চৌধুরী সবাই উপস্থিত আছেন এই প্রচারে। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের প্রার্থী, সিংহাসনের মহাসংগ্রামে পায়ে পায়ে প্রচারে কৃষ্ণ কল্যাণী এবং আব্দুল করিম চৌধুরী, যাকে প্রায় মাঝে মধ্যেই বেসুরো হতে দেখা যায়, কিন্তু এবার লোকসভা নির্বাচনে তিনি একেবারে পায়ে পায়ে প্রচারে আছেন। কানাইয়া আগরওয়ালও আছেন। পশ্চিমবঙ্গে জুড়ে যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, সেই বন্যাতেই এবার জনজোয়ার, ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন, দেখাচ্ছেন, তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটে লিড হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সন্দেহ নেই। আর আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিকবরাইক আজকে চা বাগানে জনসংযোগে গেলেন, একদম চা বাগানে প্রচারে গেলেন, পায়ে পায়ে প্রচারে। সিংহাসনের মহাসংগ্রামের আগে অর্থাৎ 19 তারিখের আগে প্রকাশ চিকবরাইক থেকে আরম্ভ করে তৃণমূলের প্রার্থী, বিজেপি প্রার্থী, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি আসনে ভোট। এই 3টি আসনের প্রার্থীরা একেবারে প্রচারে ব্যস্ত, মাঠে নেমে, রাস্তায় নেমে, চা বাগানে নেমে, মাছের বাজারে নেমে। আমাদের মা বোন দিদি যারা এই বেনিফিটটা পেয়েছে ওদেরকে যে সময় বললাম কি বলেন তো মায়েরা কতজন লোক এই বেনিফিটটা পান, 100% হাত কিন্তু উপরে করতেছিল ওরা। কেন? ওরা কিন্তু খুশি। আমি বললাম কে দিয়েছে টাকা? হলো দিদি দিয়েছে। 500 যারা পায় তো ওরা 1000 টাকা, এবং 1000 যারা পায় তো ওরা কিন্তু 1200 টাকা। এই মাসের 2 থেকে 3 তারিখে অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। এবং বাংলার পপুলেশন যদি 11 কোটি থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি আমার মা দিদি বোনরা এই বেনিফিট কিন্তু পেয়েছে। এবার মহিলাদের ভোট এবং চা বাগানের ভোট দেখবেন কিভাবে হবে। এই মুহূর্তে পায়ে পায়ে প্রচার থেকে চলে যাব লিলুয়ায়। ভয়াবহ আগুন, পিচ চট তৈরির কারখানা, সেখানেই দেখছেন ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলছে। দমকল বাহিনী পুরোপুরি নেভানোর ব্যবস্থা করছে। দুপুরে কাজ চলার সময় আগুন, এখনো পর্যন্ত 4টি ইঞ্জিন। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। কি হয়েছে দেবাশিস, কিভাবে লাগলো এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, লিলুয়া পটুয়াপাড়ায় সেখানে এই পিচ চট তৈরি কারখানা, যেখানে চট এবং সেখানে দাহ্য পদার্থ এবং পিচও ছিল, ফলে একটা দাহ্য পদার্থ ভর্তি এই কারখানায় মেশিনে যখন কাজ চলছিল সেই সময় মেশিন থেকে প্রথম স্পার্ক হয় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু দাহ্য পদার্থ থাকায় সেখানে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানা গোটা অংশে, কার্যত আগুন লেগে যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে 2টি এবং পরবর্তীকালে আরো 2টি, 4টে ইঞ্জিনে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি, তবে আগুনকে অ্যারেস্ট করা হয়েছে বলে দাবি করা হয়েছে যে পার্শ্ববর্তী আর কোথাও যাতে সেখানে ছড়িয়ে না পড়ে। শ্রমিকরা সুরক্ষিত তো? অবশ্যই শ্রমিকরা ছিল, তারাই কিন্তু প্রথমে আগুন নেভানোর কাজ চালায়, তারপরে যখন হাতের বাইরে যায় তারপরেই দমকলকে খবর দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহত বা আহতর কোনো খবর নেই। ধন্যবাদ।